আয়ান কোর্টে নামতেই তিথির বুকের ভেতরটা যেন ড্রাম পেটাতে শুরু করলো। এই প্রথম সে আয়ানের খেলার মুখোমুখি, তাও আবার খেলার মাঠে। আয়ানকে সে চেনে, জানে সে খেলাধুলায় কতটা পারদর্শী, কিন্তু সামনাসামনি লড়াই অভিজ্ঞতা এই প্রথম। তিথি কয়েকবার গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। আয়ান কোনো ভূমিকা ছাড়াই কক ব্যাট দিয়ে এক ঝটকায় জোরালো শট করলো। তিথিও প্রস্তুত ছিল, সে জান প্রাণ দিয়ে ককটা ফিরিয়ে দিল। শুরু হলো এক ধুমধোমার লড়াই। ককটা এপাশ থেকে ওপাশে যাতায়াত করছে বিদ্যুতের গতিতে। ব্যাটের সাথে ককের সেই খোসখোস শব্দে পুরো ছাদ মুখরিত। তিথির হাত কাঁপছে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, কিন্তু সে আজ হার মানতে নারাজ। আয়ানও আজ অদ্ভুত এক জেদ নিয়ে খেলছে। সে তিথিকে একটুও ছাড় দিচ্ছে না। তিথির প্রতিটি শট সে খুব নিখুঁতভাবে ফিরিয়ে দিচ্ছে, আর বারবার তিথির চোখের দিকে তাকাচ্ছে। আয়ানের সেই শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি তিথিকে যেন বিদ্ধ করছে। চারপাশে সবাই নিশ্চুপ হয়ে এই লড়াই দেখছে। সে আবার নেহাল তো অবাক, তারা জানতো না তিথি আর আয়ানের মধ্যে এমন কোনো গোপন যুদ্ধ চলছে। আয়ান যেন আজ মাঠের খেলোয়াড় নয়, এক জেদি যোদ্ধা হয়ে উঠেছে। সে একটার পর একটা বিধ্বংসী শট দিচ্ছে, যেন তিথিকে আজ হাঁপিয়ে তুলেই ছাড়বে। কিন্তু তিথিও দমে যাওয়ার পাত্রী নয়। প্রতিটি আক্রমণ সে নিজের শরীরের শেষ শক্তি দিয়ে প্রতিহত করছে। এই লড়াইটা এখন আর শুধু ব্যাডমিন্টন কগের নেই, এটা যেন তাদের মনের জমানো সব অভিমানের যুদ্ধ। হঠাৎ করেই ছন্দ পতন ঘটল। আয়নের দেওয়া একটা জোরালো শট হঠাৎ নিচু হয়ে নেটের উপর দিয়ে সা করে বেরিয়ে এলো। তিথি ব্যাট চালানোর পর্যাপ্ত সময় পাওয়ার আগেই কয়েকটা সোজা তার বাম চোখে গিয়ে লাগলো। মুহূর্তে আল্লাহ বলে চিৎকার দিয়ে তিথি হাতের ব্যাট ফেলে দিয়ে ছাদের ফ্লোরে বসে পড়ল। দু হাতে চোখ চেপে ধরল সে। তিথির ওই আর্তনাদ শোনার সাথে সাথে আয়নের ভেতরে সেই পাথর মানবটা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। নেট টপ কানানোর কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে এক লাফে ওপাশে চলে এলো। পাগলের মতো তিথির সামনে হাঁটু গেড়ে বসে তিথির হাত দুটো সরানোর চেষ্টা করতে করতে অত্যন্ত অস্থির গলায় বলল, তিথি তিথি অনেক বেশি লেগেছে, চোখ কি খুব জ্বলছে? দেখি হাতটা সরা। আয়নের কণ্ঠস্বরে এমন এক হাহাকার আর ভয় ছিল যা তিথি আগে কখনো শোনেনি। তিথি ভয়ে চোখ বন্ধ করে বসেছিল, কিন্তু আয়নের ওই স্পর্শ আর আকুতি শুনেই সে ধীরে ধীরে চোখ খুলল। আসলে লেগেছে ঠিকই, তবে ককটা অতটা ভারী ছিল না যে মারাত্মক কিছু হবে। হঠাৎ চোখে এসে পড়ায় সে ভয় পেয়ে চিৎকার করে ফেলেছিল। তিথিকে সুস্থ দেখে আর তার চোখে বড় কোনো আঘাত না পেয়ে আয়ন যেন হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার কানে এলো চারপাশ থেকে ভেসে আসা সমবেত খুক খুক কাশির শব্দ। শিয়াব, নেহাল এমনকি রৌদ্র মিটমিটি হেসে গলা খাঁকড়ি দিচ্ছে। আয়নের হুঁশ ফিরল। সে বুঝতে পারল যে রাগের আড়ালে রাখা তার ভালোবাসাটা আজ সবার সামনে উলঙ্গ হয়ে পড়েছে। মুহূর্তে আয়নের মুখটা আবার গম্ভীর হয়ে গেল। কোনো কথা না বলে সে ঝট করে উঠে দাঁড়ালো। তারপর আগের মতোই ভাবলেশীন মুখ করে নিজের জায়গায় গিয়ে ব্যাট হাতে নিল, যেন কিছুই হয়নি। সে কেবল কয়েকটা কুড়াতে ওপাশে গিয়েছিল। শিয়া ফিসফিস করে নেহালকে বলল, দেখলি তো, এটাকে বলে মুখ মেয়ে রাম রাম। বগল মেয়ে ছুরির উল্টোটা, মুখে রাগ কিন্তু মনে অগাধ মায়া। আমি বেশ জানি দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। শিয়াবের কথা শুনে নেহাল একদম তাচ্ছিল্যের একটা ভঙ্গি করল। সে শিয়াবের দিকে তাকিয়ে চোখ টিপে বলল, তুই তো জানবি, তুই তো মানুষের মনের ভেতর ঢুকে এমন সব বড় বড় আন্ডা পারিস যে মানুষের সব গোপন খবর তোর জানা। তোর চোখ কি এক্স রে মেশিন নাকি রে? নেহালের এমন অদ্ভুত আর হাস্যকর কথা শুনে শিয়াব প্রথমে কয়েক সেকেন্ড হাঁ করে তাকিয়ে রইল। তারপরই হাসির দমক সামলাতে না পেরে সে নেহালের পিঠে দুমদাম কয়েকটা কিল বসিয়ে দিয়ে বলল, সারা। আন্ডা পারির মানে কি? আমি কি মুরগি নাকি সবসময় এমন
সব জঘন্য লজিক দিস কোত্থেকে বল তো? নেহাল কিল খেয়েও একটুও দমল না, বরং দাঁত বের করে হাসতে হাসতে বলল, আরে ভাই, সত্যি কথাই তো বললাম। আয়ান ভাইয়ের মনের খবর তুই যেভাবে বের করলি, তাতে তো তোকে মন বিশেষজ্ঞ উপাধি দেওয়া উচিত। সত্যি এই অল্প সময়ের মধ্যে শিয়াব আর নেহাল যেন একে অপরের প্রাণের বন্ধু হয়ে গেছে যেন মনে হচ্ছে। তাদের খুনসুটি আর হাসাহাসিতে ছাদের গম্ভীর পরিবেশটা একদম হালকা হয়ে গেল। খেলা শেষ হলো আর প্রত্যাশীভাবে ছেলেদের দলই জয়লাভ করলো। নেহাল আর শিয়াব তো এমন ভাব দেখাচ্ছে যেন তারা অলিম্পিক জিতে এসেছে। তবে সবার শরীরের ক্লান্তির ছাপ স্পষ্ট। নিচে নেমে আসতেই রৌশন খান সবাইকে সোফায় বসিয়ে ঠান্ডা পানির গ্লাস ধরিয়ে দিলেন। একে একে সবাই পানি খেয়ে নিজের নিজের রুমে গিয়ে একটু জিরিয়ে নিতে চাইল। রৌদ্র আর তুরাও তাদের রুমে এলো। তুরা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিল। এমন সময় রৌদ্র পিছন থেকে এসে ওর কাঁধে হাত রাখলো। রৌদ্রের গম্ভীর চেহারা দেখে তুরা একটু অবাক হলো। রৌদ্র তুরাকে নিয়ে আলতো করে বিছানায় বসালো। তারপর ও দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে খুব সিরিয়াস মুখে বলল, তুরা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। তুরা উৎসুক হয়ে তাকালো। রৌদ্র তুরার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, শোনো, আমার একটাই ইম্পর্টেন্ট মিটিং আছে, যার জন্য আমাকে 15 দিনের জন্য সুইজারল্যান্ড যেতে হবে। এই 15 দিন আমি থাকবো না, তাই তোমাকে আগেভাগেই কিছু কথা কড়া করে বলে রাখছি। তুরা, তুমি যদি মাটিতেও ভুল করে পা রাখো, অসাবধানে চলাফেরা করো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমি তুমি আর আমার সন্তানের গায়ে সামান্য আঁচও লাগতে দিতে চাই না। রৌদ্রের গলায় যেমন শাসন ছিল, তার থেকেও বেশি ছিল এক অজানা আশঙ্কা আর ভালোবাসা। সে আরও একটু কাছে ঘেঁষে বসে বলল, সবসময় দেখে হাঁটবে, আশেপাশে খেয়াল রাখবে, কোনোভাবেই যেন বেখেয়ালে কিছু না হয়। আর যে কোনো দরকার হলে সাথে সাথে আমাকে ফোন দেবে। মনে থাকবে। রৌদ্রে যাওয়ার কথা শুনে তোরার ফর্সা মুখটা মুহূর্তে আরশের মেঘলা আকাশের মতো কালো হয়ে গেল। 7 দিন, তাও আবার দেশের বাইরে। তোরা কোনো কথা না বলে ছোট্ট বাচ্চার মতো মুখ ঘুরিয়ে গাল ফুলিয়ে বসে রইল। রৌদ্র তুরার মনের অবস্থাটা খুব ভালো করে বুঝতে পারছে। সে তুরার 2 গালে হাত দিয়ে আলতো করে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে খুব নরম সুরে বলল, দেখো তুরা, কর্মজীবনে এমন পরিস্থিতি সব পুরুষেরই আসে, বুঝছো? বিশ্বাস করো, আমি চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে ফিরে আসার। তাছাড়া তুমি যদি এই অবস্থায় না থাকতে, তবে নির্ঘাত তোমাকে আমার সাথে নিয়ে যেতাম। কিন্তু এখন তুমি আর একা নও, তোমার ভেতরে আমাদের একটা ছোট্ট পৃথিবী গড়ে উঠছে, যাকে নিয়ে আমি বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাই না। এই সময়টাতে মেয়েদের নিজের মায়েদের সান্নিধ্যে থাকা খুব প্রয়োজন। তাই আমি চাই তুমি সবসময় আমুদের সাথেই থাকো। রৌদ্র তুরাকে আবার নিজের বুকের মাঝে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে পুনরায় বলল, রাগ করো না বউ আমার, আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি রাগ করে থাকলে কিন্তু ওই দূর দেশে আমার একদমই মন টিকবে না। তোরা এবার রৌদ্রের বুক থেকে মাথা তুলে ঠোঁট উল্টে আদুরে গলায় জেদ ধরল, না, আমিও যাব, আমাকে প্লিজ সাথে নিয়ে যান। রৌদ্র এক মুহূর্তের জন্য তুরার এই আকুতি দেখে দুর্বল হয়ে পড়ল, কিন্তু পরক্ষণে নিজেকে শক্ত করে বলল, একদম না তোরা, তুমি বুঝতে পারছো না, ওইখানে আমি কাজের চাপে দম ফেলার সময় পাবো না। আমার অবর্তমানে তোমার একটু অযত্ন হোক সেটা আমি চাই না। আর লং জার্নি এই অবস্থায় তোমার জন্য একদমই সেফ না। প্লিজ সোনা আমার, একটু বোঝার চেষ্টা করো। তোরা এবার লক্ষ্মী মেয়ের মতো শান্ত হয়ে রৌদ্রের দিকে তাকালো। তার চোখে তখনও অভিমানের রেল লেগে থাকলেও রৌদ্রের যুক্তিগুলো সে মেনে নিয়েছে। সে খুব নরম গলায় বলল, ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি থাকবো, তবে একটা শর্ত, যখনই একটু সময় পাবেন তখনই আমাকে কল করতে হবে, মনে থাকবে। রৌদ্র তুরার এই অবুঝ আবদার শুনে হেসে ফেলল।
সে পরম আদরে তুরার 2 গাল টেনে দিয়ে বলল, ওরে আমার পাগলি বউ, কাজের ফাঁকে যদি আমি 2 সেকেন্ডের জন্য ফ্রি হই তবে ওই 2 সেকেন্ড আমি তোমাকেই কল দেব, বুঝলে আমার অনাগত বাবুর আম্মু। তোরা এবার লজ্জা পেয়ে রৌদ্রের শক্ত বুকে ছোট্ট ছোট্ট কিল মেরে আদুরি গলায় বলল, বুঝেছি আমার বাবুর আব্বু। রৌদ্র আর নিজেকে সামলাতে পারল না। সে তুরার কপালে গভীর এক ভালোবাসার চিহ্ন এঁকে দিয়ে তাকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। তুরা রৌদ্রের ওই প্রশান্তির বুকে চোখ বন্ধ করে নিশ্চিন্তে মিশে রইল। আহা, কি নিটল ভালোবাসা এদের, এদের এই মাখো মাখো প্রেম। রাত 12টা সুই সুই, চারদিকে নিস্তব্ধতা হয়ে এলেও তিথির মনে প্রশান্তি নেই। সে বেলকনির গ্রিল ধরে একদৃষ্টিতে বাহির মেইন গেটের দিকে তাকিয়ে আছে। সন্ধ্যার পর আয়ন বেরিয়ে গেছে, এখনও ফেরার নাম নেই। শীতের এই কনকনে রাতে তিথির চোখে ঘুম নেই, বরং এক অজানা অস্থিরতা তার শরীর জুড়ে বাসা বেঁধেছে। হঠাৎ তার মনে হলো আয়ন পাশে না থাকলে তার চারপাশটা কেমন হাহাকারের মতো শোনায়। সে আজ বুঝতে পারছে আয়নের প্রতি তার এই টানটা কেবল দীর্ঘদিনের শূন্যতা বা একা থাকার অভ্যাস নয়, এটা তার চেয়েও গভীর কিছু। প্রতিটি মুহূর্তে আয়নকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, তার কণ্ঠস্বর শোনার জন্য অস্থিরতা, আর তার বুকে মাথা রেখে সব ক্লান্তি ভুলে যাওয়ার এই যে বেকুলতা, এটাই কি ভালোবাসা? তিথির বুকের ভেতরটা আজ এক অজানা সুখে তোড়পাড় করছে। সেই স্পষ্ট অনুভব করতে পারছে আয়নকে সে শুধু নিজের জীবনের অংশ হিসেবে চায় না, বরং তার পুরো অস্তিত্ব জুড়ে এখন কেবল আয়নেরই বসবাস। এই নিঃশব্দ বেলকনিতে দাঁড়িয়ে তিথি আজ নিজের কাছেই স্বীকার করে নিল আয়নকে সে নিজের জীবনের চেয়েও বেশি গভীরভাবে ভালোবেসে ফেলেছে। আগে যখন আয়ন তার ওপর অধিকার খাটাতো, অহেতুক রাগ দেখাতো বা পাগলামি করত, তখন তিথি বিরক্ত হতো। কিন্তু এখন যখন আয়ন একদম বদলে গেছে, যখন সে এর আগের মতো তিথিকে নিয়ে কোনো মাতামাতি করে না, সেই শূন্যতাটুকু তিথিকে প্রতি মুহূর্তে কুরে কুরে খাচ্ছে। আয়নের এই শান্ত থাকাটা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। তিথি তার পেটে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলল। কিভাবে এই খবরটা সে আয়নকে দেবে, এই সত্যিটা বলার মতো শক্তি বা সাহস তিথি যেন কোনোভাবেই সঞ্চয় করতে পারছে না। আর বাড়ির বড়দের কাছেও সে মুখ খুলতে পারছে না। হঠাৎ করে প্রকৃতির মেজাজ বদলে গেল। গা ছমছমে নিস্তব্ধতা ভেঙে দিয়ে তীব্র গতিতে বাতাস বইতে শুরু করলো। শীতের সেই ঝড়ো বাতাসে তিথির চুলগুলো পাগলের মতো মুখে এসে পড়ছে। সে বারবার চুল সরাচ্ছে আর গেটের দিকে তাকাচ্ছে। ঠিক তখনই গেটের সামনে একটা গাড়ির হেডলাইটের আলো পড়ল। তিথির বুকের ধুকপুকানি বেড়ে গেল। গাড়ি থেকে যে নামলো তাকে চিনে নিতে তিথির 1 সেকেন্ডও দেরি হলো না। টলমল গায়ে গাড়ি থেকে নামলো আয়ান। দূর থেকে দেখে মনে হচ্ছে আজ সে বেশ ক্লান্ত, কিংবা অন্য কিছু। আয়ান টলতে টলতে বাড়ির ভেতরে ঢুকলো। তার হাঁটা চলার ধরন দেখে বোঝা যাচ্ছে মাথার ভেতরটা আজ পুরোপুরি তার নিয়ন্ত্রণে নেই এবং সে ড্রিঙ্কস করেছে। আয়ন বড় বড় পা ফেলে কোনো মতে রুমে এসে ঢুকলো। তিথি এতক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে আয়নের অপেক্ষাই করছিল। আয়নকে রুমে ঢুকতে দেখে সেও ধীর পায়ে ভেতরে এলো। তিথি ঠিক আয়নের মুখোমুখি এসে দাঁড়াতেই দুজনেই চোখাচোখি হলো। আয়নের দিকে তাকিয়ে তিথি যেন মুহূর্তের শিউরে উঠল। এমন আয়নকে সে তার পুরো জীবনে কখনো দেখেনি। আয়নের সেই তীক্ষ্ণ চোখের মণি দুটো আজ রক্তবর্ণ হয়ে আছে। কপালে এলোমেলো চুলগুলো ঘামে লেপ্টে একাকার। শার্টের উপরে দুটো বোতাম খোলা, বুকের কাছে ঘামে শার্টটা গায়ের সাথে লেপ্টে আছে। পুরো মানুষটার মাঝেই আজ এক দবাংশাত্মক অবহেলা। আয়ন তিথির দিকে এক পলক তাকালো, কিন্তু সেই দৃষ্টিতে কোনো চেনা মানুষ ছিল না। সে কোনো কথা না বলে টলমল পায়ে বিছানার দিকে যেতে চাইল, কিন্তু শরীরের ভারসাম্য তাকে বেইমানি করলো। এক কদম ফেলতেই সে যখন হুড়মুড় করে ফ্লোরে পড়ে যেতে নিল, তিথি পাগলের মতো ছুটে গিয়ে আয়নকে ঝাপটে ধরল। আয়নের শরীরের পুরো ভরটা তিথির ওপর আসতেই আয়নের মুখ থেকে বেরিয়ে আসা সেই কড়া পানীয়র তীব্র আর কটু গন্ধটা সরাসরি তিথির নাকে এসে ধাক্কা দিল। এমনিতেই তিথির এখনকার
শারীরিক অবস্থায় সামান্য সুগন্ধিও সহ্য হয় না, সেখানে এই উৎকট গন্ধ। তিথির মনে হলো তার নাড়ি বুড়ি সব এক নিমেষে দলা পাকিয়ে গলার কাছে উঠে এসেছে। শরীরটা রিরি করে উঠল তার। সে তড়িঘড়ি করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে প্রাণপণে বমি আটকে ফিসফিস করে বলে উঠল, ওয়াক্থু, আয়ান তুমি ড্রিঙ্কস করেছো? আয়ান নেশার ঘরে টলতে টলতে তিথির চোখের দিকে তাকালো। তার সেই লাল হয়ে থাকা চোখ দুটোতে আজ রাজ্যের অবহেলা আর তাচ্ছিল্য। তিথির প্রশ্নের উত্তরে সে জড়িয়ে যাওয়া গলায় কর্কশভাবে বলে উঠল, আমি নেশা করি আর যাই করি তাতে তোর কি? স্যার আমায়, তোর ছোঁয়া এখন আমার কাছে বিষাক্ত মনে হয়, একদম টাচ করবি না আমাকে বলেই আর নেশার ঘরেই তিথিকে একটা হালকা ধাক্কা দিল। যদিও শরীরে খুব একটা শক্তি ছিল না, তবুও সেই অবহেলার ধাক্কাটা তিথির হৃদয়ে গিয়ে তীরের মতো বিঁধল। তিথি ছিটকে সরে গেল না, বরং আরও শক্ত করে আয়ানকে আগলে ধরল। তার চোখের সামনে আজ সেই আয়ান দাঁড়িয়ে নেই, যে নেশায় নাম শুনলে 10 হাত দূরে থাকতো, যে ছিল সবার আদর্শ। আজ সেই আয়ানকে এই রূপে দেখে তিথির বুকের ভেতরটা হাহাকার করে উঠল। মুহূর্তের মধ্যে তিথি আয়ানকে ছেড়ে দিয়ে আয়ানের পা দুটো জড়িয়ে ধরে ফ্লোরে বসে পড়ল। ডুগরে কেঁদে উঠে সে আকুতি করতে লাগলো, আয়ান, দোহাই তোমার, আমার সমস্ত ভুল, সমস্ত অপরাধের জন্য তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে এরূপে সহ্য করতে পারছি না। তুমি আমাকে মেরে ফেলো, যা শাস্তি দেওয়ার দাও, আমি মাথা পেতে নিব, কিন্তু প্লিজ আয়ান, তুমি আগের মতো ফিরে এসো। তুমি এমন করলে আমি যে মরে যাব। তিথির আর্তনাদ আর কান্না শুনে আয়ান হঠাৎ খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক বুক হাহাকার আর উন্মাদনা। সে নিজের পা ছাড়ানোর চেষ্টা করতে করতে জড়িয়ে যাওয়া গলায় বলল, কেন, আমি কি আয়ান না? আমাকে দেখে কি এখন আয়ান মনে হয় না? বল না, কেমন দেখাচ্ছে আমাকে? খুব ভালো নাকি খুব খারাপ? বল তিথি, বল। তিথি আয়নের পা দুটো আরও শক্ত করে আগলে ধরল। তার চোখের জলে আয়নের পায়ের কাছে প্যান্টটা ভিজে একাকার। সে ভাঙা গলায় ডুগরে কেঁদে উঠে বলল, আয়ান, তোমার পায়ে পড়ি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু তুমি আমাকে আর দূরে ঠেলে দিও না। আমি তোমাকে চাই আয়ান, আমি তোমার সাথে থাকতে চাই। দোহাই তোমার, আমাকে আর একটা বার সুযোগ দাও। আমি নিজেকে শুধরে নেব, সব ঠিক করে দেব। আয়ান এবার ভীষণ বিরক্ত হলো। নেশার ঘরে তার মাথার ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে, আর তিথির এই কান্না সেই যন্ত্রণাকে আরও বাড়িয়ে দিচ্ছে। সে পা জারা দিয়ে সারানোর চেষ্টা করতে করতে ধমক দিয়ে বলল, তিথি, মাথা নষ্ট করিস না, পা ছাড় বলছি। আমি নিজের মধ্যে নাই, বেশি জড়াজড়ি করলে উল্টাপাল্টা কিছু করে ফেলবো। পা ছাড়, আমি ঘুমাবো। কিন্তু তিথি আজ নাছর বান্দা। সে জানে আজ যদি আয়ানকে এই অবস্থায় ছেড়ে দেয় তবে তাদের দূরত্ব চিরস্থায়ী হয়ে যেতে পারে। সে জেদ ধরে আরও জোরে পা জড়িয়ে ধরে বলল, না, আমি ছাড়ব না। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে মাপ না করছো, যতক্ষণ না বলছো তুমি আমার কোনোদিন এসব ছুবে না, ততক্ষণ আমি এই পা ছাড়ব না। তুমি আমাকে মেরে ফেললেও না। ছাড়বি না তাহলে পা? না, না, না। আয়ান মুহূর্তের মধ্যে হিংস্র হয়ে উঠল। নেশার ঘরে সে হিতাহিত জ্ঞান হারিয়ে এক ঝটকায় তিথিকে ফ্লোরে থেকে তুলে সজোরে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। তিথি কিছু বুঝে ওঠার আগেই আয়ান বাজ পাখির মতো তিথির ওপর চেপে বসল। তিথির নরম কোমরটা এক হাতে শক্ত করে চেপে ধরে সে তিথির ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নিল। কিন্তু এটা কোনো ভালোবাসা বা সোহাগের ছোঁয়া ছিল না, এ ছিল এক বুক জমানো যন্ত্রণার বহিঃ প্রকাশ। আয়ান কোনো চুমু খেলো না, বরং মনের সবটুকু ঘেন্না আর কষ্ট দিয়ে তিথির ঠোঁটে কামড়ের পর কামড় দিতে থাকলো। আয়ানের মুখে সেই উৎকট ড্রিঙ্কসের গন্ধ সরাসরি তিথির নাকে মুখে যাওয়ার ওপর পাকস্থলী উল্টে পেট ফেটে বমি আসছে। অন্যদিকে ঠোঁটে সেই তীব্র কামড়ের যন্ত্রণা তিথির চোখ থেকে নোনা জল অজরে গড়িয়ে পড়ছে। তিথি প্রাণপণে আয়ানকে ধাক্কা দিয়ে সরাতে চাইল,
তারা এখন শুধু নিজের নয়, ভেতরে সেই ছোট্ট পানটার কথা ভাবতে হচ্ছে। কিন্তু আয়ান আজ কোনো বাধা মানছে না। সে আরও হিংস্র হয়ে তিথির দুহাত বিছানায় সজোরে চেপে ধরল, যেন সে আজ সবটুকু অধিকার আদায় করে নিবে। তিথির ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসছে, কিন্তু আয়ানের কোনো ভ্রুক্ষেপ নেই। সে যেন এই ব্যথার মাঝেই নিজের মনের জ্বালা মেটানোর চেষ্টা করছে। তিথি আতঙ্কে পাথর হয়ে গেল। তার পেটে আয়ানেরই সন্তান, অথচ আয়ান নেশার ঘরে আজ একই নিষ্ঠুর আচরণ করছে। আয়ান যেন এক উন্মত্ত পশুর মতো তিথির ঠোঁট কামড়ে রক্তাক্ত করে দিল। ঠোঁট ছিঁড়ে নোনা রক্তের স্বাদ আয়ানের মুখে লাগলেও তার হুঁশ ফিরল না। সে পাগলের মতো ঘন ঘন শ্বাস নিতে নিতে তিথির ঘাড়ের কাছে মুখ ডুবিয়ে দিল। আয়ান এখন হিতাহিত জ্ঞান শূন্য। নেশার তীব্রতা তাকে এতটাই গ্রাস করেছে যে সে নিজের অস্তিত্বকেও ভুলে গেছে। তিথি চিৎকার করে বলতে চাইছে, আয়ান থামো, তোমার সন্তান আমার পেটে, অন্তত তার কথা ভেবে নিজেকে সামলাও। কিন্তু এক অজানা আতঙ্কে আর কান্নায় তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তার কণ্ঠস্বর বোধ করে রেখেছে। ধীরে ধীরে আয়নের ছোঁয়া যখন আরও গভীর আর হিংসা হতে শুরু করলো, তখন তিথির মনের ভেতরের মায়ের মমতা জেগে উঠল। সে বুঝতে পারল আর চুপ করে থাকলে নিজের সন্তানের ক্ষতি হয়ে যেতে পারে। সে সমস্ত শক্তি সঞ্চয় করে ডুগলে কাটতে কাটতে চিৎকার দিয়ে বলে উঠল, আয়ান প্লিজ থামো, তোমার সন্তান আমার পেটে, উল্টাপাল্টা কিছু করো না, আমাদের বাচ্চাটার ক্ষতি হয়ে যাবে। কথাটা বলেই তিথি ভয়ে চোখ বন্ধ করে ফেলল। সে ভাবল আয়ান হয়তো এবার আরও রেগে যাবে বা অবাক হবে। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও কোনো প্রতিক্রিয়া না পেয়ে তিথি ধীরে ধীরে চোখ খুলল। রুমের ভেতর এক অদ্ভুত নিস্তবতা। তিথি দেখল আয়ান একদম নিশ্চুপ হয়ে গেছে, তার কোনো নড়াচড়া নেই। তিথি ভালো করে লক্ষ্য করলো আয়ানের সেই ভারী আর তপ্ত নিঃশ্বাসগুলো এখন নিয়মিত ছন্দে তার বুকের ওপর আছড়ে পড়ছে। আয়ান তার বুকের ওপর মুখ রেখেই গভীর ঘুমে তলিয়ে গেছে। নেশার তীব্রতা আর শরীরের ক্লান্তি মিলিয়ে আয়ান আর নিজেকে ধরে রাখতে পারেনি। তিথির বুকেই মাথা রেখে ঘুমিয়ে গেছে। আয়ন এখন একদম ছোট বাচ্চাদের মতো নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তার সেই নিষ্পাপ শান্ত মুখটার দিকে তাকিয়ে তিথির কলিজা যেন মোচড় দিয়ে উঠল। কে বলবে এই মানুষটা এই মাত্র কিছুক্ষণ আগে এক উন্মুক্ত জানোয়ারের মতো তার ওপর ঝাঁপিয়ে পড়তে লাগছিল। এখন তাকে দেখে মনে হচ্ছে কোনো এক অবশ শিশু যে দীর্ঘদিনের ক্লান্তি শেষে এক চিলতে আশ্রয়ের খোঁজে শান্তিতে ঘুমিয়ে পড়েছে। তিথি পর মমতায় আয়নের এলোমেলো চুলের মাঝে আঙুল ডুবিয়ে দিল। আলতো করে মাথায় হাত বুলাতে বুলাতে তার চোখের কার্নিশ বেয়ে জল উপসে পড়ল। সে নিজেকে আর সামলাতে পারল না। নিচু হয়ে আয়ানের কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে ফিসফিস করে বলল, আমি জানি আয়ান, তোমার এই অবস্থার জন্য আমিই দায়ী। প্লিজ আয়ান, আমাকে ক্ষমা করো। তোমার এই অপরাধী বউটাকে মাপ করে শুধু একবার কাছে টেনে নাও। কথা দিচ্ছি এরপর থেকে তোমার একটা কথা অবাধ্য হব না। তুমি যেখানে বসতে বলবে সেখানেই বসবো, যেখানে দাঁড়াতে বলবে সেখানেই দাঁড়াবো। শুধু আমাকে এভাবে পর করে দিও না। কথাগুলো বলতে বলতে তিথি ডুগরে কেঁদে উঠল। আয়নের এই নিষ্ঠুর পরিবর্তনের প্রতিটি ক্ষত আজ তার হৃদয়ে তীরের মতো বিঁধছে। একে একে সব স্মৃতি তিথির চোখের সামনে সিনেমার মতো ভেসে উঠতে লাগলো। মনে পড়ল আরফার বিয়ের দিন সকালে আয়ান তাকে কত আকুতি করে বলেছিল, চল না দুজন মিলে ঘর সাজাই, একে অপরকে প্রাণ ভরে ভালোবাসি। মনে পড়ল আয়ানের সেই পাথর চাপা আর্তনাদ, তুই যদি বিষ হস তবে সেই বিষ পান করতেও আমি রাজি। আয়নের সেই শাসন, সেই পাগলামি মাখানো অধিকার খাটানো সব কিছুই আজ তিথির কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মনে হচ্ছে। এমনকি সে অভিশপ্ত রাতের কথা মনে পড়তেই তিথির বুকের ভেতরটা হাহাকারে দুমড়ে মুচড়ে গেল। যেদিন সে নিজের হাত দিয়ে আয়ানকে আঘাত করেছিল আর আয়ান ডুগরে কেঁদে তার সবটুকু ভালোবাসা নিংড়ে দিয়েছিল, আর সেই আয়ান আর নেই। তার জায়গায়
আর যে মানুষটা পড়ে আছে সে যেন এক জীবন্ত পাথর। ভাবতেই তিথির কষ্টে কলিজা ছিঁড়ে যাচ্ছে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলো। তার চোখের নোনা পানি কানের পাশ দিয়ে গড়িয়ে বালিশ ভিজিয়ে দিচ্ছে। কি অদ্ভুত এক বিধাতার লিখন। তিথি আজ যার জন্য অজরে চোখের জল ফেলছে সেই মানুষটা ঠিক তার বুকের ওপরেই পরম শান্তিতে ঘুমাচ্ছে। দেখে মনে হচ্ছে কত শত রাত ধরে সে এমন এক ফোঁটা শান্তির ঘুম ঘুমায়নি। মানুষটা একদম বুকের খুব কাছে মিশে আছে, অথচ তিথি তাকে মন থেকে ছুটে পারছে না। তার এক মুহূর্তের ভুলে জ্যান্ত আয়ানটা আজ এক আবেগহীন জ্যান্ত লাশে পরিণত হয়েছে। আয়নের ভারী নিঃশ্বাসগুলো তিথির গলায় উষ্ণ আবাস ছড়াচ্ছে। তিথি কাঁপা কাঁপা হাতে আয়নকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই মুহূর্তটা কোনো দিন শেষ না হয়। ভোরবেলার মিষ্টি রোদের আভা জানালার পর্দা চুইয়ে ঘরে এসে পড়ছে। পাখির কিচিরমিচির ডাকে আয়নের যখন ঘুম ভাঙল, সে ঘুমের ঘরেই অনুভব করলো কোনো এক অতি পরিচিত নরম উষ্ণতায় সে ডুবে আছে। অবচেতন মনেই আয়নের চোখ মেরে তাকালো, কিন্তু পরক্ষণে যখন সে দেখলো সে তিথির ওপর একদম লেপ্টে শুয়ে আছে, ওর শির দ্বারা দিয়ে এক তীব্র শীতল স্রোত বয়ে গেল। মুহূর্তের মধ্যে আয়ন এক ঝটকায় বিছানা থেকে নেমে দাঁড়িয়ে পড়ল। আচমকা এই ধরফরানিতে তিথির ঘুমটাও ভেঙে গেল। সে চোখ কষলে তাকিয়ে দেখল আয়ান শার্টের কলার ঠিক করতে করতে বিভ্রান্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। আয়নের মাথায় কাল রাতের ঝাপসা স্মৃতিগুলো ভিড় করছে, কিন্তু ঠিক কী ঘটেছিল তা সে স্পষ্ট করতে পারছে না। তার শুধু মনে পড়ল প্রচুর ড্রিঙ্কস করেছিল কাল রাতে, কিন্তু তিথির সাথে কী আচরণ করেছে তা একদমই অন্ধকার। আয়ন শান্ত কিন্তু দ্বিধা মাখা কণ্ঠে তিথিকে জিজ্ঞেস করলো, তিথি কাল রাতে কি আমি উল্টাপাল্টা কিছু করেছি তোর সাথে? তিথি বিছানায় উঠে বসে আয়নের দিকে তাকালো। আয়নের সে আগের মতো শান্ত চোখ দুটো দেখে তিথির বুকটা হো হো করে উঠল। সে জানে আয়নকে কাল রাতের হিংস্রতার কথা বলে ও নিজের ওপর ঘৃণা শুরু করবে। তিথি নিজের কামড়ে রক্তাক্ত হওয়া ঘাড় ওড়না দিয়ে আড়াল করে অতি কষ্টে নিজেকে সামলে নিল। তারপর ধীর স্বরে মিথ্যে বলে দিল, না ও বলে আয়ন একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে মনে মনে ভাবল, যাক অন্তত কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। আয়ন আর এক সেকেন্ড দেরি না করে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। সকাল 10টা, রৌদ্র সম্পূর্ণ তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজেকে দেখে নিল। পাশে বিছানায় তোরা ভীষণ মন খারাপ করে বসে আছে, তার চোখে মুখে বিচ্ছেদের স্পষ্ট ছাপ। রৌদ্র তোরার সামনে এসে বসল। তোরার ফোলা ফোলা গাল দুটো আলতো করে টেনে দিয়ে আদুরে স্বরে বলল, আমার বাবুর আম্মুটা এইভাবে মন খারাপ করে থাকলে আমি যাব কিভাবে বলো তো? তোরা রৌদ্রের চোখের দিকে তাকাতে পারল না। সে মাথা নিচু করে ধরা গলায় বলল, খুব মিস করব আপনাকে। রৌদ্র তোরার মাথায় পরম মমতায় হাত রাখলো। তোরার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে সে নরম গলায় বলল, শুধু কি তুমি একাই করবে? আমি আমার আদরের বউ আর আমার অনাগত সন্তানকে রেখে যাচ্ছি। আমার বুঝি খুব একটা ভালো লাগবে? আমারও তো কলিজাটা ফেটে যাচ্ছে তোমাদের ছেড়ে যেতে। তোরা কোনো উত্তর দিল না, শুধু পাথরের মতো নিশ্চুপ হয়ে বসে রইল। তার চোখ দুটো যেন কান্নায় ভারী নুয়ে পড়ছে। রৌদ্র তোরার গাল দুটো দুহাত দিয়ে ধরে সোজা করে চোখের দিকে তাক করিয়ে বলল, তোরা আমার চোখের দিকে তাকাও তো। তোরার সাথে সাথে রৌদ্রের চোখের গভীরতায় ডুব দিল। রৌদ্র হেসে বলল, পাগলি একটা, আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি? মাত্র তো 15 দিন, কাজ শেষ হলে হয়তো আরও আগেই ফিরে আসব। তোরা অভিমানী গলায় বলল, আপনি 15 দিন বলছেন ঠিকই, কিন্তু আমার কাছে এই 15 দিন 1 বছরের সমান মনে হচ্ছে। আপনাকে ছাড়া এক মুহূর্তও কাটানো আমার জন্য কত কষ্টের তা আপনি বুঝবেন না। রৌদ্র তোরার কথা শুনে আলতো হাসলো। তোরাকে পরম মমতায় বুকের সাথে জড়িয়ে ধরল সে। তোরার কপালে একটা আলতো করে চুমু খেয়ে আশ্বস্ত করে বলল, মন খারাপ করো না, আমি কাজ শেষ করেই দ্রুত চলে আসব।
আর যখনই সময় পাবো তোমাকে কল দেব। তুমি এভাবে মন খারাপ করে থাকলে আমাদের সন্তানটাও কিন্তু ভেতরে কষ্ট পাবে। বলে রৌদ্র তুরার সামনে হাঁটু গেড়ে বসলো। সে মুখটা নিচু করে তুরার পেটে একটা ভালোবাসার চুমু খেলো। তারপর ফিসফিস করে যেন খুব গোপন কোনো কথা বলছে এমন ভঙ্গিতে বলল, এই যে আমার প্রিন্স বা প্রিন্সেস, তোমার পাপ্পা একটু জরুরি কাজে বাইরে যাচ্ছে। আমি না থাকা পর্যন্ত তুমি তোমার মামামকে দেখে রাখবে, ঠিক আছে? আর যখনই দেখবে তোমার মামা মন খারাপ করছে তখনই একটা লাথি মেরে মনে করিয়ে দেবে যে পাপ্পা নেই তো কি হয়েছে, আমি তো আছি। কথাটা বলে রৌদ্র হঠাৎ জিভ কাটলো। নিজেকে সংশোধন করে নিয়ে আবার বলল, এই না না, মাম্মাকে একদম ব্যথা দেবে না। যখন তোমার মাম্মা মন খারাপ করবে তখন তুমি খুব আলতো করে নড়াচড়া করে বুঝিয়ে দেবে যে তুমি পাশে আছো, কেমন? রৌদ্রের এই পাগলামি আর বাচ্চামো দেখে তুরার আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে কোনো মতে বলল, আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে ও এখনই আপনার সব কথা শুনতে পাচ্ছে। আর ওর নড়াচড়া বুঝতে তো আরও 4-5 মাস সময় লাগবে। রৌদ্র তুরার দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে বলল, মন থেকে ডাকলে অবশ্যই শুনতে পাই। আমি আমার সন্তানকে মন থেকে ডেকেছি, তাই ও আমার সব কথা ঠিকই শুনতে পাচ্ছে। বলে রৌদ্র উঠে দাঁড়িয়ে তুরার কোমর জড়িয়ে ধরল। তাকে নিজের আরও কাছে টেনে নিয়ে পুনরায় বলল, তুরা প্লিজ সাবধানে থাকবে, একদম ভারী কোনো কাজ করবে না। যা করার আম্মুদের বলবে। আর যদি কোনো ছোটোখাটো সমস্যাও হয় আমাকে সাথে সাথে জানাবে। প্লিজ টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড ডোন্ট ডু এনিথিং স্ট্রেফুল। প্রমিস মি ইউ উইল স্টে সেফ আনটিল আই কাম ব্যাক। তোরাও রৌদ্রের চুলে বিলি কাটতে কাটতে করুণ স্বরে বলল, আপনি খুব সাবধানে থাকবেন। আর একটা কথা, আমি এয়ারপোর্ট পর্যন্ত আপনার সাথে যাবই। প্লিজ না করবেন না। যদি মানা করেন আমি আপনার সাথে আর কথাই বলবো না। রৌদ্র আর না করার সাহস পেল না। সে মুখ তুলে তুরার ছোট ছোট হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ওকে আমার পাখি। এরপর রৌদ্র সবার সাথে নাস্তা শেষ করলো। তবে তিথি নাস্তার টেবিলে এলো না। সে শরীর খারাপের অজুহাতে রুমে রয়ে গেল। রৌদ্র সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। এয়ারপোর্ট পর্যন্ত আয়ান গাড়ি চালাচ্ছে আর তুরা আর রৌদ্র পিছনের সিটে। রৌদ্র তুরাকে এক হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে, যেন ছাড়লেই তুরা হারিয়ে যাবে। গাড়ি যখন এয়ারপোর্টের গেটে এসে পৌঁছালো তুরার বুকটা হো হো করে উঠল। মাত্র 15 দিনের এই বিচ্ছেদ তুরার কাছে মনে হচ্ছে 1000 বছরের এক দীর্ঘ পথ চলা। গাড়ি থেকে নেমে রৌদ্র বাম হাতে সুইটকেসটা ধরে তুরার সামনে এসে দাঁড়ালো। তুরার মাথায় মমতায় হাত রেখে বলল, আসি পাখি, নিজের খেয়াল রাখবে আর আমাদের সন্তানটাকেও দেখে রাখো। আমি কিন্তু ফিরে এসে তোমাদের দুজনকে অনেক জ্বালাবো, তৈরি থেকো। তুরা আর নিজেকে সামলাতে পারল না। সবার সামনে রৌদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। বলল, আপনি প্লিজ খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। সবসময় আমাকে কল দেবেন আর নিজের দিকে খেয়াল রাখবেন। রৌদ্র এক হাত দিয়ে তুরাকে ঝাপটে ধরে ওর কপালে শেষবারের মতো একটা গভীর চুমু খেলো। ধরা গলায় বলল, একদম চিন্তা করবে না, আমি ঠিক থাকবো। শুধু তুমি নিজের খেয়াল রাখবে। আই উইল মিস ইউ এভরি মোমেন্ট। এরপর রৌদ্র এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করলো। পেছনে পেছনে তুরা আর আয়ানও কিছুটা এগিয়ে গেল। রৌদ্র বড় বড় পা ফেলে বিমানের দিকে এগোতে লাগলো। ঠিক সিঁড়িতে পা দেওয়ার আগে সে একবার থামলো। মন মানছে না, তাই পুনরায় পিছনে ঘুরে তার অশ্রুভেজা বউয়ের মায়াবী চোখের দিকে তাকালো। রৌদ্র আর বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে পারল না, কারণ বেশিক্ষণ তাকালে হয়তো সেও যাওয়ার সিদ্ধান্তটাই বদলে ফেলবে। সে দ্রুত মুখ ফিরিয়ে বিমানে উঠে পড়ল। ধীরে ধীরে সব যাত্রী উঠে গেল। বিমানের ভারী দরজাটা বন্ধ হয়ে গেল। রানওয়ে দিয়ে
চলতে চলতে বিমানটা একসময় গর্জন করে আকাশে উড়াল দিল। দেখতে দেখতে বিমানটি আকাশের বিশালতায় হারিয়ে গেল আর সাদা মেঘের আড়ালে মিলিয়ে গেল। বিমানের সেই উধাও হয়ে যাওয়া দেখে তুরার বুকের ভেতরটা যেন স্যাঁত করে উঠল। এক অজানা শূন্যতা তাকে গ্রাস করলো। পাশে দাঁড়িয়ে থাকা আয়ান তুরার কাঁধে হাত রেখে নিচু স্বরে বলল, তোরা মন খারাপ করিস না, মাত্র 15 দিনের তো ব্যাপার। রৌদ্র ভাই তাড়াতাড়ি চলে আসবে, চল এখন বাড়ি যাই। গল্প নির্লজ্জ ভালোবাসা গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।